This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নহি দেবী নহি সামান্যা নারী, পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে, সে নহি নহি, হেলা করি মোরে রাখিবে পিছে, সে নহি নহি। যদি পার্শ্বে রাখো মোরে, সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে, সহায় হতে পাবে তবে তুমি চিনিতে মোরে, আজ শুধু করি নিবেদন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ইনকামবেন্সি যে কোনো শাসকের ক্ষেত্রে ফ্যাক্টর তো বটেই। বর্তমান শাসক তৃণমূলের বিরুদ্ধেও কাজ করছে এটা। তিলোত্তমার ঘটনা সামনে আসার পরেও আমরা দেখেছি, আর তাই শাসকের বারবার ডিফেন্ড করার চেষ্টাও দেখেছি। যেমন ৩০ বছরের পুরনো বানতলা গণধর্ষণের কথা সবাইকে মনে করিয়ে দিয়েছিলেন কুণাল ঘোষ, ধর্ণাও দিয়েছিলেন। আজ আমরাও একটা ঘটনার কথা বলবো, মনে করাবো। শিউরে ওঠার মতো একটা ঘটনা। সময়টা ১৯৮২, বাম আমল, স্থান কোচবিহার। এক নার্সকে গণধর্ষণ করে খুন করা হয়েছিল। আরজি করের তিলোত্তমার মতো এখানেও পরিবারের দাবি সেই এক। কোনো দুর্নীতির কথা জেনে ফেলেছিলেন ওই নার্স, তাই এই পরিণতি। যাদের বিচার হয়েছিল তারা কেউ নাকি প্রকৃত অপরাধী নন। আসল অপরাধী যারা, তারা নাকি আজও আড়ালেই রয়েছেন প্রভাবশালীদের আশ্রয়ে। তাহলেই ভাবুন ৪২টা বছর কেটে গেল, ওই পরিবার বিচার পেল না আজও। শাসকের বদল হলো, মানুষই বদল ঘটালেন, কিন্তু সেই সাধারণ মানুষই বিচার পেলেন না। কালও পাননি, আজও পাচ্ছেন না। আজ আরও এক তিলোত্তমার কথা আপনাদের জন্য। অবৈধ কাজ চলতো, সেসব নিয়ে প্রতিবাদ করে। সেই প্রতিবাদ করার জন্যই তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। সেই সময়তে হঠাৎই এই ধরনের ঘটনা শুনে বাবা কাঁদতে কাঁদতে হার্ট ফেল করেন, মারা যান। ৪২ বছর আগে ছিল এমনই এক বৃষ্টি ভেজা দিন। কোচবিহারের জেএনএম হাসপাতালে ডিউটি সেরে সবে বাড়ি ফিরেছিলেন আর এক তিলোত্তমা। সেখানেই তার ভয়ঙ্কর পরিণতি। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয় নার্সকে, যৌনাঙ্গে অ্যাসিড ঢেলে খুন করা হয়। ভয়ঙ্কর ঘটনা জেনে হার্ট অ্যাটাক করেন বাবা। এই বাড়ির তার পাশেই ছিল একটি ঘর, যে ঘরে থাকতেন সেই নার্স তার দিদি এবং জামাইবাবুকে নিয়ে। এই সেই বাড়ি, এখানেই ঘটেছিল সেই নারকীয় ঘটনা। দিদি জামাইবাবুর সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন সেদিনের তিলোত্তমা। সেই রাতে বাড়িতে ছিলেন না নার্সের দিদি জামাইবাবু, তখনই হামলা। পরিবারের দাবি, এতটাই নৃশংস ছিল দুষ্কৃতীরা যে নার্সের যৌনাঙ্গ মুখ দিয়ে অ্যাসিড ঢুকিয়ে দেওয়া হয়। রাইলস টিউবের মাধ্যমে পাকস্থলী পর্যন্ত অ্যাসিড পৌঁছে যায়। কিন্তু কেন এতটা নৃশংস হলো দুষ্কৃতীরা? পরিবারের দাবি, দুর্নীতি জেনে ফেলায় খুন হন ওই নার্স। ওখানে হাসপাতালের বিভিন্ন রকম যে অন্যায় এবং অবৈধ কাজ চলতো, সেসব নিয়ে প্রতিবাদ করে। সেই প্রতিবাদ করার জন্যই তাকে নৃশংসভাবে হত্যা করা হয় এবং অত্যাচারিত হতে হয়। ওকে ওই হাসপাতালের ডাক্তাররা এর মধ্যে জড়িত ছিল। সমস্ত ব্যাপারগুলোতেও ও একটু খুব অনেস্টলি ডিউটি করত এবং খুব প্রতিবাদী ছিলেন, যার জন্য এই প্রতিবাদ করতে গিয়ে আমাদের ধারণা, প্রতিবাদ করতে গিয়ে জীবন তার হারিয়েছে। মেয়ের করুণ পরিণতির কথা জানতে পেরে নিজেকে আর সামলাতে পারেননি প্রৌঢ়। মারা যান নার্সের বাবাও। বাবা এসএসকেএম হসপিটালে ভর্তি ছিলেন। বাবা ভর্তি থাকার সময় আমরা বাবাকে জানাতে পারিনি এরকম একটা দুর্ঘটনা। সেই সময়তে হঠাৎই এই ধরনের ঘটনা শুনে বাবা কাঁদতে কাঁদতে হার্ট ফেল করেন, ওই অবস্থাতে মারা যান। নার্সের পরিবারের দাবি, ধর্ষণ খুনের সঙ্গে যুক্ত ছিল 10 থেকে 12 জন দুষ্কৃতী। তাদের মধ্যে 3 জনের 10 বছরের জেল হয়। প্রমাণের অভাবে মুক্তিও পায় ওই 2 অভিযুক্ত। একজন অপ্রাপ্তবয়স্ক ছাড়া পেয়ে যান। নার্সের পরিবারের সাফ কথা,
বড় মাথাকে আড়াল করা হয়। তার জন্য আসল অপরাধীরা ধরা পড়েনি। তৎকালীন সরকারও বিচার করেনি। যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তারা প্রকৃত দোষী না, প্রকৃত দোষীদেরকে আড়াল করা হয়েছিল। মৃত্যুর আসামিকে কি এই সামান্য সাজা হয়? তার তো মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল। শাস্তি যেটা ওরা দিয়েছে তাতে আমরা খুশি না। আমরা চেয়েছিলাম যে যাবজ্জীবন হোক অথবা ফাঁসি হোক, কিন্তু সেটা হয়নি। ওদের 10 বছর ফাঁসি দিয়েছিল, 10 বছর সাশ্রম কারাদণ্ড দিয়েছিল। তাতে আমরা খুশি না। আরেকটু কড়া শাস্তি হলে আমাদের মনে একটা তৃপ্তি হতো আর কি। সঠিক বিচার হতেই হবে বলছে কোচবিহারে নির্যাতিতার পরিবার। একই কথা বলছে গোটা বাংলাও। এক স্বরে বলছে তিলোত্তমার জন্য সঠিক বিচার চাই চাই। প্রথম থেকেই একটা মানে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আর কি, ধামাচাপা দেওয়ার চেষ্টা। হ্যাঁ, গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। মেইন হচ্ছে বিষয়টাই গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা প্রথম থেকেই বুঝতে পারছিলাম কাউকে আড়াল করা হচ্ছে, কিছু একটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করা হচ্ছে প্রথম থেকেই। একদম কেউ ওর সঙ্গে জড়িত আছে যাকে আড়াল করার প্রয়োজন পড়ছে সরকারের। মিল খুঁজে পেলেন? একই অবস্থা না? জায়গার নাম পাল্টায়, সময় বদলায়, শাসকও পরিবর্তন হয়, কিন্তু প্রমাণ লোপাটের অভিযোগ থেকেই যায়। তাই বিচারের দাবিতে নাছোড় লড়াই চলতেই থাকে। আজ থেকে ঠিক 42 বছরের আগে তিলোত্তমার মতো ভয়াবহ হাড়হিম ঘটনার সাক্ষী ছিলেন কোচবিহারবাসী। কি হয়েছিল সেদিন? কে প্রথম খবর পেয়েছিল? সেই সাংবাদিক যিনি খবরটা পেয়েছিলেন, তার কাছে পৌঁছে গিয়েছিলাম আমরা। শুনুন। সেদিন সকাল এই 10:30-11টা নাগাদ আমি স্টেট ব্যাংকে গিয়েছিলাম। সেখানে স্টেট ব্যাংকের একজন বয়স্ক কর্মচারী আমাকে একান্তে ডেকে নিয়ে বললেন, তুই তো কাগজে আসিস, তুই কি কিছু জানিস? হ্যাঁ, বললো না তো। তখন উনি বললেন যে এরকম একটা ঘটনা আমাদের পাড়ায় ঘটে গেছে, একজন নার্স ধর্ষিতা হয়েছেন এবং তাকে মেরে ফেলা হয়েছে। তার লেখা খবরেই চমকে উঠেছিল গোটা রাজ্য। কোথায় হয়েছিল এই ঘটনা? ক্রাইম সিনটা আপনাদের দেখাই। এই সেই জায়গা ছবি দেখাচ্ছি আপনাদের, যেখানে ধর্ষণ করে নার্সকে খুন করা হয়। যেখানে রয়েছি এই মুহূর্তে, এই জায়গাটা 1982 সালে কিন্তু এমন ছিল না। আমার পেছনে যে বাড়ি, এই বাড়িতেই থাকতেন এমজেএন হাসপাতালের সেই নার্স যার উপরে হয়েছে নারকীয় অত্যাচার। তাকে এখান থেকেই উদ্ধার করে আশেপাশের কয়েকজন নিয়ে গিয়েছিল হাসপাতালে, আর তারপর সেখানেই তার মৃত্যু হয়। এক্ষেত্রেও ইম্পর্টেন্ট ময়নাতদন্তের রিপোর্ট। সেটা কি বলছে? মৃত ওই নার্সের পেটের মধ্যে পাওয়া যায় অ্যাসিড। ঘটনার কথা শুনে শিউরে উঠেছেন সেদিনের কোচবিহারের চিকিৎসকরাও। আমার তখন দেখে মনে হচ্ছিল যে লোকগুলো এগুলো করেছে তাকে ধরে গলা টিপে মারি আমি। বোনের প্রতি এরকম একটা অত্যাচার করা এই সব ভদ্র সমাজে এটা শোভা পায় না, এবং এখানে প্রশাসনের মদন না থাকলে এটা দুষ্কৃতীরা কখনো এরকম কাজকর্ম করতে পারে না, এবং যার জন্য তারা শাস্তি পায় না। শাস্তি না পাওয়ার জন্য এই জিনিসগুলো এখন দিনে দিনে বেড়েই চলছে। সত্যি তো, সেই শাস্তির কথাই বারবার করে উঠে আসছে, বিচারের কথা বারবার করে উঠে আসছে। যেই সাংবাদিক সেই খবর ব্রেক করেছিলেন, ধারাবাহিকভাবে রিপোর্টিং করেছিলেন, তিনিও বলছেন তারও সন্দেহ তথ্য নষ্ট করা হয়েছিল এবং এর পিছনে ছিল প্রভাবশালীদের হাত। যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে প্রকৃত অপরাধী যারা, তাদের মধ্যে কয়েকজন তদানীন্তন শাসক দল ছিল, তাদের ঘনিষ্ঠ ছিল এবং খুব প্রভাবশালী ছিলেন তারা, তাদেরকে কিন্তু কেউ ছুঁতে পারেনি। নার্সকে ধর্ষণ করে খুনের ঘটনাতে উত্তাল হয় রাজ্য। বিচারের দাবিতে কোচবিহারেও চলতে থাকে আন্দোলন। সেই সময়ের পরিস্থিতি যারা খুব সামনে থেকে দেখেছেন তারা কি বলছেন, তাদের আক্ষেপ কি জানেন? বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদেছে। এটা নিয়ে অনেক জনমত, অনেক কিছু আন্দোলন হয়েছিল, কিন্তু আলটিমেটলি আজকে এত বছর হয়ে গেছে, আমরা আজ অবধি শুনিনি যে এটার কিছু একটা আউটকাম ভালোর দিকে কিছু হয়েছে বলে। এখনও বিচার নিভৃতে কাঁদছি। হিস্ট্রি রিপিটস ইটসেলফ বললেও একরকম হয়, আবার সত্যি দেখা গেছে অন্যরকমও হয়। কারণ আমরা দেখেছি দিল্লিতে নির্ভয়া কাণ্ডে অন্যরকম হয়েছে ঘটনা, সেখানে বিচার পেয়েছে, শাস্তি হয়েছে, সাজা হয়েছে। আমাদের এখানেও সেটা হতে পারে, কেন হবে না?
ঠিকই তো, জাস্টিস যদি না পাওয়া যায়, বিচার যদি না পাওয়া যায়, তাহলে বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদেই চলে। অপরাধীরা যদি শাস্তি না পায়, তাহলে নারী নির্যাতন রোখা যাবে কি করে? 1982 সালে নার্সের ধর্ষণ খুনের কথা বলছি। শরীরে অসম্ভব জ্বালা পুড়ে যাচ্ছে সবকিছু। তারপর মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন সেদিনের তিলোত্তমা। তৎকালীন কোতোয়ালি থানার পুলিশ অফিসার দ্রুত কেস শুরু করেন। গ্রেফতারও করা হয় কয়েকজন যুবককে। আশ্চর্যজনক বিষয় হলো, যারা সেদিন ধরা পড়েছিলেন এই ঘটনায় নিজেদের ভূমিকা নিয়ে তারা আদালতে কোনো কথাই বলেননি। আইনজীবীদের প্রশ্ন, তাহলে কি কাউকে আড়াল করতে বলির পাঠা করা হয় তখনকার ধৃতদের? প্রশ্ন যেটাই ছিল যে সেদিন কে কে এসেছিল, ওখানে যে সমিতির অফিস ছিল বা ওর ঘরে ওর দিদি জামাইবাবু তো ছিল না, কে কে নিয়ে এসেছিল এই কথাটা কিন্তু তারা বলেনি, এবং যার জন্যে তাদেরই একমাত্র রাখা হলো। ধনঞ্জয় হয়ে গেল সে। এতক্ষণ দেখার পর কি ভাবছেন? এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই? না না না, তেমনটা নয়। বাড়িটির যে ঘরে থাকতেন ওই নার্স, সেটি সিপিআইএম নেতাদের নামেই কেনা ছিল। পরে সেটি বিক্রি করে দেওয়া হয়। ধর্ষণ খুনে তৎকালীন শাসক দলের এক শিক্ষক নেতার নাম প্রকাশ্যে আসে। এলাকাবাসীর দাবি, পুলিশ তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করলেও পরে উপর মহলের চাপে পিছু হটে। এই যে বাড়ি, সেই বাড়িটি কিন্তু ছিল সিপিএম এর শাখা সংগঠনের দুটি কার্যালয়। একটিতে শিক্ষক সংগঠন তাদের কাজকর্ম করতেন, অপরটিতে কর্মচারীদের একটা কার্যালয় ছিল। তার ঠিক পাশেই থাকতেন সেই নার্স, এবং আরও একটি ঘর ছিল যেই ঘরে এই এলাকারই কয়েকজন যুবক তারা কিন্তু পড়াশুনো করতেন। পুলিশ সার্চ করে ঘর থেকে পেয়েছিল এবিটি এর টেস্ট পেপার, খাতা কলম, এক বান্ডিল তাস, কিছু বাড়ি বেরিয়ে এসছে তখন বিড়ি খাওয়া। তখনকার ওসি দিলীপ রঞ্জন ভাদুরী উনি চেষ্টা করেছিলেন, কিন্তু উপর থেকে ওনাকে ডাইরেক্ট এখান থেকে বলা হয়েছিল পলিটিক্যাল ইয়ে থেকে। আমার ধারণা যে প্রচণ্ড প্রেশার ছিল। দিলীপবাবুকে আমি জিজ্ঞেসও করেছি, দিলীপ হাসতে হাসতে বলছে, আনন্দ এগুলো তো বলা যাবে না, আমার সার্ভিসের ব্যাপার। 1982 সাল, বাম আমল, শাসক দল সিপিআইএম। সেদিনের নারকীয় ঘটনায় নিশানায় ছিল এই সিপিএমই। সেই সময় দলীয় নেতাদের বাঁচানোর অভিযোগে সিপিএমকে বিঁধেছে তৃণমূল বিজেপি। যে কমরেডরা সিপিএমের আজকে লাফালাফি করছেন, বড় বড় কথা বলছেন, ডায়লগ মারছেন, আমি তাদের বলবো যে একবার সেদিনের ঘটনার কথাটা তুলে ধরুন। কেন বিচার হয়নি, কেন তার পরিবার বিচার পায়নি? অভিযুক্তরা তাদেরকে লুকিয়েছে জ্যোতি বসুর সরকার, তাদেরকে লুকিয়েছে বামফ্রন্ট সরকার। সিপিএম এবং তৃণমূল, জ্যোতি বসু এবং মমতার মধ্যে চরিত্রগত কোনো পার্থক্য আমি অন্তত দেখতে পাচ্ছি না। এই যে এতগুলো কথা বলছি, ঘটনার কথা বলছি, কোথায় মিল বলুন তো? মিলটা একটা জায়গায়, শাসক বদলালেও অভিযোগের মুখ কিন্তু বদলায়নি। এবার আরজিকর কাণ্ডে বারবার তোপে বর্তমান শাসক দল। সেদিন কিন্তু আজকে যেমন সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে অমুক দোষী, অমুক কালপিট, তার সুনির্দিষ্ট ধরে সেইভাবে যখন এগোচ্ছে তদন্ত, সেই তদন্তকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটাই হলো বড় কথা। সেদিন কিন্তু সুনির্দিষ্টভাবে কাউকে চিহ্নিত করতে কেউই পারেনি। রাজনীতি তখনও ছিল, রাজনীতি এখনো আছে। হারিয়ে যাচ্ছে শুধু জাস্টিস, বিচার। 1982-র পুনরাবৃত্তি আমরা চাই না। আমরা আজকে 2024-এর তিলোত্তমার সঙ্গে যে ঘটনা ঘটেছে তারও পুনরাবৃত্তি চাই না। চাই দৃষ্টান্তমূলক শাস্তি আর মানসিকতার বদল। দৃষ্টান্তমূলক শাস্তি না হলে মানসিকতার বদল হবে না। সে কারণেই চাই যারা অভিযুক্ত, যারা সত্যি দোষী, তারা সামনে আসুক আর তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে বারবার এ ধরনের তিলোত্তমার ঘটনার উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে আমাদের না হয়। কবি সুবোধ সরকারের কতগুলো লেখা লাইন আজকের দিনে বড্ড প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে। কে যেন বলল, মেয়েদেরই দোষ, রাস্তায় বেরিয়ে মেয়েরা এত হাসে কেন, ওতে পুরুষ আকৃষ্ট হয়। হায় রে, মেয়েরা হাসতেও পারবে না। কে যেন বলল, ভর সন্ধেবেলায় মেয়েরা ছাদে দাঁড়ায় কেন,
শুনুন, একটি মেয়ে কি পড়বে, কিভাবে হাসবে, কোথায় দাঁড়াবে, সেটা তাকেই ঠিক করতে দিলে ভালো হয়। আপনাদের আজ বারবার বলছিলাম না যে সময় বদলায়, শাসক বদলায়, শুধু জাস্টিস পাওয়া যায় না। আর তাই সে কারণেই বিভিন্ন উদাহরণগুলো আমরা দেখতে থাকি। তিলোত্তমাদের কথা আমাদের সামনে বারবার করে ঘুরে ফিরে আসে, তাই প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদের গর্জনও শোনা যাচ্ছে। কেন্দ্র রাজ্য আঁতাত ছাড়ো, আরজি করের বিচার করো, নাগরিক মিছিল থেকে উঠেছে এই স্লোগান। জরিনা ক্রসিং এ বিজেপি ধর্ণা মঞ্চের সামনে থেকে নাগরিক মিছিল যাওয়ার সময় এই স্লোগানই উঠলো, শুনুন। সেই সময় মঞ্চে বক্তব্য রাখছিলেন রুদ্রনীল ঘোষ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নাগরিক মিছিল থেকেই এই স্লোগান ওঠে।